ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অ্যাডভান্স ইলেকট্রিসিটি বিষয়ের প্রথম ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে আসলাম। তোমাদের সাথে এর আগে আমার কোনো ক্লাস ছিল না, যার জন্য তোমরা হয়তোবা আমাকে এভাবে অনেকেই চিনো না। তো আমি আমার সংক্ষিপ্ত পরিচয় বলে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। আমি ইলেকট্রিক্যালের জুনিয়র ইন্সট্রাক্টর। তো যাই হোক, অফলাইনে ক্লাস হওয়ার যেহেতু সুযোগ নাই, তাই তোমাদের সাথে সরাসরি দেখা হলে যে ভালো লাগতো, তোমাদের পরিচয়টা সবার নিতে পারতাম, কথা বলতে পারতাম, সেই সুযোগটা হচ্ছে না। তো এখানে শুধু আমি কথা বলবো, তোমরা শুনবে, এইটুকুই আমাদের এখন আপাতত চালিয়ে যেতে হবে এভাবে। তো যাই হোক, আসলে অ্যাডভান্স ইলেকট্রিসিটি ক্লাসটা ফিজিক্যালি ক্লাস হলে বা ক্লাসরুমে ক্লাস হলে হয়তোবা আমার নেওয়া হতো না, কারণ এটা রুটিনে অন্য টিচারের ছিল। তো যেহেতু সেই টিচার এখন অনলাইনে ক্লাসে নাই, সেই হিসেবে এই ক্লাসটা আমাকে কন্টিনিউ করতে হচ্ছে। তো যাই হোক, আমি যে বিষয়টা নেব সেটা হচ্ছে অ্যাডভান্স ইলেকট্রিসিটি। অ্যাডভান্স ইলেকট্রিসিটি এই বিষয়টার বিষয় কোড হচ্ছে 66732 লেখাই আছে। তো দেখো, অ্যাডভান্স ইলেকট্রিসিটি বিষয়টা আসলে তোমরা যে ফার্স্ট সেমিস্টারে বেসিক ইলেকট্রিসিটি পড়ে আসছো, অনেকটা সেই রকমই, তার সাথে রিলেটেড। নাম শুনলেই তুমি বুঝতে পারছো। বেসিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে ইলেকট্রিসিটির একদম প্রাথমিক যে আইডিয়াগুলো সেগুলো, আর অ্যাডভান্স ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটির একটু আপডেট বা একটু উচ্চতর যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এখানে আমরা যেহেতু অনলাইন ক্লাস, বাড়তি কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাই। আর একটু কথা বলি যে তোমাদের অনেকের হয়তোবা এই ক্লাস টাইমে আমরা ক্লাসটা প্রথম দিকে নিতে পারিনি বা পারছি না, বা টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেখা যাচ্ছে যে লেট হতে পারে। এটা প্রথম সপ্তাহে একটু হতেই পারে, অনাকাঙ্ক্ষিত আমাদের আর কি সমস্যা। তোমরা এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, এটা নিয়ে বেশি একটা হইচই করার কোনো প্রয়োজন নেই। অনলাইন ক্লাস যদি একটু লেট হয়, তেমন একটা সমস্যা হবে না, বা যে কোনো সময় আপলোড হলে তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবা। আর অনলাইনে তো অফলাইনের মতন ওভাবে আসলে অতটা ভালোভাবে শেখানো একটু ইম্পসিবল হবে। এই জন্য তোমাদের বেশি বেশি চেষ্টা করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, নিজেদের মধ্যে গ্রুপ ডিসকাস করতে হবে, বা বড় ভাইয়ারা যদি থাকে আশেপাশে তাদের হেল্প নিতে পারো। আর আমাদের ক্লাস থেকে যতটুকু হেল্প পাও তো আমরা চেষ্টা করবোই। এখন আসলে সময়টা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আশা করি এই সময় কেটে যাবে। তো যাই হোক, দেখো, অ্যাডভান্স ইলেকট্রিসিটি বিষয়ে প্রথম চ্যাপ্টারে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো তোমরা ইতিমধ্যে বেসিক ইলেকট্রিসিটিতে অলরেডি পড়ে আসছো। যেমন বেসিক ইলেকট্রিসিটিতে তোমরা হাউস ওয়্যারিং সম্পর্কে পড়াশোনা করছো। আর এখানে প্রথম চ্যাপ্টারে দেখবা যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে। প্রথম চ্যাপ্টারের নাম আছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং। তাহলে ইলেকট্রিক্যাল ওয়্যারিং হাউস ওয়্যারিং এর মতোই, হাউস ওয়্যারিং এর একটু বড় কনসেপ্ট আর কি। মানে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর একটা অংশ বলতে পারো হাউস ওয়্যারিং। তো আমরা হাউস ওয়্যারিং এর ওই বিষয়গুলো যদি ভালোভাবে পড়াশোনা করে আসি, তাইলে আশা করা যায় যে এই ইলেকট্রিক্যাল ওয়্যারিং সম্পর্কে তেমন একটা তোমাদের বুঝতে বা এটা পড়তে কষ্ট হবে না, ইজিলি বুঝতে পারবা। আর এই সাবজেক্টটা ম্যাক্সিমাম থিওরিটিক্যাল টাইপের সাবজেক্ট, তেমন খুব বেশি ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথ বা সলিউশন এরকম কম আছে, থিওরি বেশি। আর এর চেয়েও সবচেয়ে বড় ইন্টারেস্টিং যেটা কথা, সেটা হচ্ছে যে এই বিষয়ের অধিকাংশ চ্যাপ্টার তোমরা ইতিমধ্যে বেসিক ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ প্রথম সেমিস্টারের যে দুইটা ডিপার্টমেন্টাল সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টগুলোতে পড়ে আসছো। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং। ইলেকট্রিক্যাল ওয়্যারিং ইলেকট্রিক্যাল ওয়্যারিং বলতে আমরা কি বুঝি আসলে? এই আমরা যে ইলেকট্রিসিটি জেনারেট করি বা উৎপন্ন করি জেনারেটিং স্টেশন থেকে, সেই জেনারেটিং স্টেশন থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে সেই ইলেকট্রিসিটি আমার বাসায় বা অফিসে বা ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে সেটাকে যে ব্যবহার করা,
অর্থাৎ সোর্স থেকে শুরু করে লোড পর্যন্ত এই লোড চালানো, এই যে সংযোগ পদ্ধতি, এটাকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ অন অফ করা, তারপরে এখানে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সেজন্য এর কন্ট্রোলিং মেকানিজম বা এটাকে অটোমেটিক প্রোটেকশন করা বা প্রোটেক্টিভ ডিভাইস যে আমরা পড়ছি সেইগুলো সংযোগ করা, এই সম্পূর্ণ সংযোগ পদ্ধতিটা একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সুশৃঙ্খলভাবে বা সুন্দরভাবে যে সংযোগ দেওয়ার প্রক্রিয়া, এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যারিং। এটা হচ্ছে একদম আমি সিম্পল ভাষায় তোমার বুঝতে যাতে সুবিধা হয় সেভাবে করে বললাম। তুমি তোমার মতন করে বলতে পারো বা বইয়ে একটু ভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে কথাগুলো সেম। বুঝতে হবে যে আমি এখানে আমার জেনারেটিং স্টেশন বা জেনারেটর আছে, এখান থেকে আমি লোডে সংযোগ দেবো। সেই লোড ধরো এখান থেকে বগুড়া চাঁদমাথায় হতে পারে, সেই লোড হতে পারে ঢাকায়, জেনারেটিং স্টেশন বগুড়ায়, লোড হতে পারে ঢাকায়, ঢাকা সিটিতে আমি সাপ্লাই দিতে পারি। তো এখান থেকে এই জেনারেটিং স্টেশন থেকে লাইন নির্মাণ করে ঢাকা পর্যন্ত আমার পাওয়ারটাকে ট্রান্সফার করতে হবে, পাওয়ার বলো আর এনার্জি বলো। তো সেখানে গিয়ে আবার সেখানে যে ভবনগুলো থাকবে সেই ভবনের মধ্যে যে লোডগুলো থাকবে, ফ্যান থাকবে, এসি থাকবে, লাইট বা ল্যাম্প থাকবে, তারপরে বিভিন্ন ধরনের মোটর থাকতে পারে, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স থাকতে পারে। তো সেইগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা সংযোগ দিয়ে পরিচালনা করার যে এই সম্পূর্ণ ব্যবস্থাটা, এটাকেই বলা হয় সংক্ষেপে ইলেকট্রিক্যাল ওয়্যারিং। তো এই ইলেকট্রিক্যাল ওয়্যারিং প্রধানত প্রাথমিকভাবে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ইনডোর ওয়্যারিং আর একটা হচ্ছে আউটডোর ওয়্যারিং। ইনডোর ওয়্যারিংটাকেই আমরা বলি হাউস ওয়্যারিং। মূলত ইনডোর মানে বুঝতেছো তুমি যে ঘরের ভিতরে বা ডোরের ভিতরে এরকম একটা বিষয়, আর আউটডোর মানে ঘরের বাইরে অর্থাৎ ভবন বা কোনো ঘরবাড়ি এর মধ্যে যে ওয়্যারিং করা হয়, অর্থাৎ এর মধ্যে যে আমরা এই সরঞ্জামাদি লাগাবো, তার বা কেবল লাগাবো, এই ব্যবস্থাটাকে বলবো অভ্যন্তরীণ বা ইনডোর ওয়্যারিং। আর বাহিরে যে আমি বললাম যে এখান থেকে ঢাকা পর্যন্ত আমি যদি একটা লাইন নির্মাণ করি, তাহলে সেই যে ওয়্যারিং ব্যবস্থা, এটাকে বলবো আমরা আউটডোর ওয়্যারিং ব্যবস্থা। এখন দেখো, ইনডোর ওয়্যারিং ব্যবস্থা অনেক রকম হতে পারে, আউটডোরও অনেক রকম হতে পারে। আউটডোর সাধারণত দুই প্রকার হয়ে থাকে। আমি আগে আউটডোরটা একটু আলোচনা করে নিই, যেহেতু দুই প্রকার হয়। আউটডোর দুই প্রকারটা হলো, একটা হতে পারে ওভারহেড ট্রান্সমিশন লাইন, আর একটা হতে পারে আন্ডারগ্রাউন্ড ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন হোক, ডিস্ট্রিবিউশন হোক, ওয়্যারিং, তুমি মনে রাখো ওয়্যারিং যে ওভারহেড ওয়্যারিং, আর হতে পারে আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। অর্থাৎ যদি আমি এই বৈদ্যুতিক কন্ডাক্টর বা লাইনগুলো, এর সাথে যত মেকানিজম আছে, যত ট্রান্সফরমার থাকুক বা ইনসুলেটর থাকুক, বিভিন্ন ধরনের ইনসুলেটর থাকে, এই সব কিছু যদি আমরা মাটির নিচ দিয়ে খুঁড়ে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা বলবো আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। আর যদি এগুলো আমরা আমাদের মাথার উপর থেকে, অর্থাৎ বৈদ্যুতিক পোল বা খুঁটি ব্যবহার করে তার উপর দিয়ে যদি লাইন নির্মাণ করা হয়, তাহলে আমরা সেটাকে বলবো ওভারহেড ওয়্যারিং। তোমরা এটার নামটা শুনলেই বুঝতে পারবে। আন্ডারগ্রাউন্ড মানে কি, মাটির নিচে বা গ্রাউন্ডের নিচে, এরকম একটা কিছু বোঝাচ্ছে। আর ওভারহেড মানে কি, মাথার উপরে। মাথার উপরে তার মানে এই যে লাইনগুলো আমরা সাধারণত দেখতে পাই, তোমরা রাস্তায় যে কোনো শহরে গ্রামে বের হইলেই দেখতে পাবো যে ইলেকট্রিক লাইন আছে। এই লাইনগুলো একটা নির্দিষ্ট নিয়মকানুন মেনেই নির্মাণ করা হয়। তো এইগুলোকে বলা হয় ওভারহেড লাইন। আমাদের দেশে সাধারণত ওভারহেড লাইনগুলো বেশি। এর কারণ আছে, এর কারণ হচ্ছে আমাদের দেশে নদী নালা খাল বিলও বেশি। আবার ওভারহেড লাইন নির্মাণ করতে প্রাথমিক খরচটা একটু কম হয়। আন্ডারগ্রাউন্ড লাইন নির্মাণ করার প্রাথমিক খরচ খুব বেশি হয়, তবে সুবিধাও আছে অনেক। তো এই যে আউটডোর ওয়্যারিং, অর্থাৎ ওভারহেড ওয়্যারিং এবং আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং, এই ওয়্যারিং সম্পর্কে তোমরা তোমাদের ষষ্ঠ সপ্তম সেমিস্টারে TD1, TD2 অর্থাৎ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার বা ইলেকট্রিক্যাল এনার্জি, এরকম দুইটা সাবজেক্ট আছে, 1, 2। এই দুইটা সাবজেক্টে বিস্তারিত এই বিষয়ে পড়ানো হবে। এই জন্য এখানে অ্যাডভান্স ইলেকট্রিসিটিতে আমরা ইনডোর ওয়্যারিং সম্পর্কে বেশি আলোচনা করব, বা এখানে এখানে সিলেবাসে এই ইনডোর হাউস ওয়্যারিং বা ইনডোর ওয়্যারিং বা হাউস ওয়্যারিং সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা বেসিক ইলেকট্রিসিটিতেও অনেকটা আলোচনা করা হয়েছিল। তো যাই হোক, আমরা তাহলে সেই হাউস ওয়্যারিং বা ইনডোর ওয়্যারিং, যেটা ইতিমধ্যেই তোমরা পড়েছো, সেই সম্পর্কে আবার একটু আলোচনা করি বিস্তারিতভাবে। তাহলে দেখো, ইনডোর ওয়্যারিং বললামই, যেটা বাসার ভিতরে বা ভবনের ভিতরে হয়ে থাকে।
সেই ওয়ারিংকে আমরা বলবো ইনডোর ওয়ারিং। এখন এই ইনডোর ওয়ারিং আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হতে পারে ব্যাটেন ওয়ারিং, হতে পারে চ্যানেল ওয়ারিং, হতে পারে ক্লিট ওয়ারিং, হতে পারে কন্ডুইট ওয়ারিং, কেচিং ওয়ারিং, আন্ডার প্লাস্টার বা প্লাস্টারের নিমজ্জিত ওয়ারিং। বিভিন্ন ধরনের ওয়ারিং পদ্ধতি বইয়ের মধ্যেও আছে, বাস্তবেও প্রচলিত আছে। তবে বাস্তবে বর্তমান সময়ে দেখবা যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে কন্ডুইট ওয়ারিং। এবং এই কন্ডুইটের মধ্যে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে সারফেস কন্ডুইট আর একটা হচ্ছে কনসিল্ড কন্ডুইট। এই কনসিল্ড কন্ডুইটটাই বেশি এখন ব্যবহার করতে দেখা যাচ্ছে সাধারণত অফিস আদালত বা এই বাসা বাড়িতে। সেই দিক থেকে হিসাব করলে কনসিল্ড কন্ডুইট ওয়ারিংটাই এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া অল্প স্বল্প ওয়ারিং, অল্প জায়গা বা অল্প কম খরচে করতে চাইলে আমরা চ্যানেল ওয়ারিংটা এখন বেশি করে থাকি। আর এক সময় যখন চ্যানেলটা ছিল না, অ্যাভেলেবেল ছিল না, তখন আমরা ব্যাটেন ওয়ারিং করতাম। এই ওয়ারিংগুলোই সাধারণত বেশি করা হয়। এছাড়া আন্ডার প্লাস্টার ওয়ারিং কিছু কিছু ক্ষেত্রে করা হয়, খুব কম। এছাড়া অস্থায়ী কিছু জায়গায়, মনে করো অস্থায়ী একটা ভবন কিছুদিনের জন্য, যেমন ধরো এই করোনার জন্য একটা করোনা হাসপাতাল নির্মাণ করা হলো, যেটা হয়তো বা 2 মাস 6 মাস বা করোনা শেষ হয়ে গেলে বা সেটা এই নাও থাকতে পারে, সেই ধরনের যদি কোনো স্থাপনা হয়ে থাকে সেই সব জায়গায় অস্থায়ী ভিত্তিতে এই ক্লিট ওয়ারিং বা এই টাইপের কিছু ওয়ারিং করা হয়। তো যাই হোক, আমরা ইতিপূর্বে বেসিক ইলেকট্রিসিটিতে ব্যাটেন ওয়ারিং সম্পর্কে আমরা পড়েছি এবং এই ওয়ারিং সম্পর্কে তোমরা বাস্তবেও অনেকেই এ বিষয়ে জ্ঞান রাখো, কারণ ওয়ারিং একটা প্রচলিত বিষয়। সবার বাসায় এখন বিদ্যুৎ আছে, ম্যাক্সিমাম কি সবারই ধরতে গেলে বিদ্যুৎ আছে, বাসায় না থাকলেও ম্যাচে যেখানে থাকে বা হোস্টেলে সেখানে আছে। তো সেই হিসেবে এই ওয়ারিং করা বা এই নিত্য নতুন ভবন তৈরি হচ্ছে, সেখানে নতুন নতুন ওয়ারিং হচ্ছে, এগুলো সবাই তোমরা দেখে থাকবে বা দেখছো। এবং এর চেয়ে বড় কথা হলো যে ওয়ারিং বিষয়টা আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ানো হয়, এটা আসলে ইলেকট্রিশিয়ানরাই সাধারণত করে থাকে বা ওরাই এগুলো ভালোভাবে পারফেক্টলি করতে পারে। তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে, যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড লেভেলে কাজ করতে হয়, সেই হিসেবে এদের এটা নলেজে থাকা দরকার, বাস্তবে কাজে না করলেও। বিএসসি ইঞ্জিনিয়ারিং লেভেলে দেখা যায় এই হাউস ওয়ারিং বা এই আমাদের যে এই টাইপের যে পড়াশোনা কিছু আছে, এস্টিমেটিং, এগুলো তেমন একটা পড়ানোই হয় না। তো ডিপ্লোমাদের সিলেবাসে এটা আছে, এই জন্য একটু পড়তে হয় আর কি। তো যাই হোক, এই হাউস ওয়ারিং এর বিষয় ব্যাটেন ওয়ারিং এর বিষয় বলতেছিলাম। ব্যাটেন ওয়ারিংটা কি আসলে তোমরা ইতিমধ্যেই জানো। ব্যাটেন মানে হচ্ছে কাঠের ফালি বা বাটাম বলে থাকে আঞ্চলিক ভাষায়, অনেক জায়গায় চেরা বলে, এরকম বিভিন্ন নাম থাকতে পারে। তো এই কাঠের ফালিকে ওয়ালের সাথে বা ছাদের সাথে লাগিয়ে যে ওয়ারিং করা হয় সেই ওয়ারিংটাকেই আমরা বলি মূলত ব্যাটেন ওয়ারিং। কিভাবে করি আমরা ওয়ারিংগুলো দেখো। ওয়ারিং করার প্রথম ধাপ হচ্ছে আমি যে ভবনে ওয়ারিংটা করব বা যে বাসায় ওয়ারিং করব বা যে মালিকের ওয়ারিং করব, তার থেকে আগে আমার শুনে নিতে হবে যে কি ধরনের খরচ করবে সে। মানে ওয়ারিংটা কি খুব বেশি বিলাসবহুল করতে চায়, না কি মোটামুটি চললেই হয় এরকম করতে চায়। তারপরে ওই রুমে বা ওই ভবনে কি ধরনের কাজ হবে, তার জন্য কেমন লাইটের ব্যবস্থা রাখতে হবে, বা পাওয়ার সুইচ কেমন, পাওয়ার সকেট কেমন থাকতে হবে, এগুলো একটু শুনে নিতে হবে আগে। অর্থাৎ এগুলো শুনে আসলে ওয়ারিং করার সময় শুনে নেওয়ার প্রয়োজন হয় না। একটু বহুতল ভবন হলে সেখানে তো ডিজাইন প্ল্যান দেয়াই থাকে, সেই ডিজাইন প্ল্যানে ওগুলো করাই থাকে। আসলে যদি সেটা করা না থাকে তাহলে একটু শুনে নিতে হয়, আর যদি করা থাকে তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে ওই প্ল্যান দেখে কোথায় কয়টা লাইট, কোথায় ফ্যান, কোথায় সুইচ বোর্ড, কোথায় আপনার এই কি বলে পাওয়ার সকেট, কোথায় নর্মাল সকেট, এগুলো বসবে সেটা ওখানে ইন্ডিকেট করা থাকে। সেই অনুযায়ী আমাদের এই ওয়ালে এবং ছাদে ওই দাগ দিতে হয়। সেটা হতে পারে মার্কার দিয়ে, কালার চক দিয়ে বা কালার মার্কার দিয়ে হতে পারে। এভাবে দাগ টেনে কোন জায়গায় সকেট বসবে, কোথায় কি লাগবে, বক্স টক্স কোথায় কি লাগবে, এইগুলো সব ইন্ডিকেট করে সেই অনুযায়ী ওগুলো বসাতে হয়। সেক্ষেত্রে ওয়াল কেটে গর্ত করেও বসানো যায়, আবার অনেকে ওই ড্রিল করে উপরেও বসানোর ব্যবস্থা থাকতে পারে। তো এগুলো বসানোর আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই আগে আমরা ব্যাটেন ওয়ারিং যদি করি আর কি, ব্যাটেন ওয়ারিং করলে ব্যাটেনগুলোর উপরে আমরা আগে লিঙ্ক ক্লিপটা লাগাই নিই। কারণ আগে ব্যাটেনটা যদি আমি আগে লাগিয়ে ফেলি তাহলে লিঙ্ক ক্লিপ বসাইতে একটু
ঝামেলা হয়, লিঙ্ক ক্লিপ বসাইতে একটু ঝামেলা হয়। এই জন্য আমরা করি কি, আগে লিঙ্ক ক্লিপটা বসাইয়ে ব্যাটেনে, তারপরে ব্যাটেনটাকে আমরা ওয়ালের সাথে লাগাবো। তো কি করব, প্রথমে আমি ব্যাটেনে লিঙ্ক ক্লিপ লাগালাম, এরপরে এই কাঠের এরকম ছোট ছোট গুড়ি বলে বা কাঠের খণ্ড, এগুলোকে আমরা এই ওয়ালে একটু ছিদ্র করে এর ভিতরে বসাই নিই, যাতে পেরে কাটানো যায় সহজে। আর এখন তো একটা পেরেক বের হয়েছে, চায়না পেরেক বলে, ওয়ালে এমনিতেই ঢুকানো যায়। অথবা আমরা ড্রিল আছে এখন, এই ব্যাটেন ওয়ারিংটা সাধারণত অনেক আগে করা হইতো যখন অ্যাভেলেবেল ড্রিল মেশিন ছিল না, তো সেই অনুযায়ী বর্ণনা আছে, এই জন্য সেভাবেই বলতে হচ্ছে। আর যদি ড্রিল থাকে তাহলে আমরা সরাসরি ড্রিল দিয়ে রয়্যাল প্লাগ দিয়ে ওখানে আমরা ব্রেক আটকে দিতে পারি বা স্ক্রু দিয়ে আটকাই দিতে পারি। যে কোনো ভাবে, অর্থাৎ যে কোনো একটা পদ্ধতিতে আমি কি করবো, ব্যাটেনগুলোকে এই ওয়ালের সাথে এবং ছাদের সাথে যে দাগ টানছে সে দাগ বরাবর ওইগুলো আমরা লাগাই দেবো। লাগানোর পর ওখানে তো লিঙ্ক ক্লিপ আগেই বললাম যে লাগাই নিতে হবে, তাই লিঙ্ক ক্লিপ লাগাই নিলাম। লিঙ্ক ক্লিপ লাগানো থাকলো, তাইলে আমি কি করবো, এবার যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আমি ওই লিঙ্ক ক্লিপের সাথে জুড়ে দেবো, অর্থাৎ লিঙ্ক ক্লিপ দিয়ে কেবলগুলো আটকে দেবো। এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে ব্যাটেন ওয়ারিং এ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে টুইন কোর কেবলটা ব্যবহার করা হয়। টুইন কোর, সিঙ্গেল কোর দিয়েও করা যায়, টুইন কোর করলে সহজ হয়। তো এই কেবলগুলো লাগাই নিয়ে তারপরে ওই আমি তো আগেই কোথায় সকেট সুইচ এগুলো সেট করে রাখছি, এর সাথে কি করতে হবে, সংযোগটা দিয়ে দিতে হবে। সংযোগ দিয়ে দিলে তারপরে আমি একবার চেক করব সম্পূর্ণ সিস্টেম সব ঠিক আছে কিনা, চেক করে ভালোভাবে তারপরে আমি কি করবো, ওই সরবরাহ থেকে সাপ্লাই দিব। সাপ্লাই দিয়ে আবার চেক করে আমি দেখবো যে কোথাও শর্ট সার্কিট টার্কিট না হয়। এগুলো যদি দেখি যে সব ওকে আছে, তাহলে আমি কি করবো, যে এটা এই হ্যান্ড ওভার করে দেবো যে ওকে। তখন এটা ইউজার যে, অর্থাৎ যে ব্যবহার করবে, ওই বাসায় যারা থাকবে বা অফিসে যারা কাজ করবে তারা ব্যবহার করতে পারবে। এর মধ্যে আমাদের সার্কিট ব্রেকার, ফিউজ এগুলো তো সব বললামই, লাগাই নিতে হবে। তো এভাবে আজকে প্রথম দিন ক্লাস, যেহেতু আমি বড় বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আরো একদিন এই চ্যাপ্টারের উপরে আলোচনা করতে হবে অন্তত, যেহেতু অনলাইনে অনেকক্ষণ কনসেন্ট্রেশন ধরে রাখা একটু কঠিন হয় তোমাদের। তো সেই জন্য 15-20 মিনিটের বেশি লম্বা ভিডিও তৈরি করলে আমার মনে হয় সেটা না করাই বেটার। তো সেই জন্য আজকে ব্যাটেন ওয়ারিং পর্যন্তই আলোচনা থাক। নেক্সট দিন আমরা কন্ডুইট ওয়ারিং, কেচিং ওয়ারিং এসব বিষয়ে আলোচনা করব। এরপরে কোন ওয়ারিং এর কি সুবিধা অসুবিধা, বা এই হাউজ ওয়ারিং এ কি কি যন্ত্রপাতি আমাদের প্রয়োজন, বা একটা ওয়ারিং করতে গেলে কি কি বিষয় আগে বিবেচনা করতে হয়, এরকম কি কি রুলস আছে, এ ধরনের কিছু বিষয় থাকবে। সেই টার্মগুলো নিয়ে কিছু আলোচনা করে আশা করি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে এই পর্যায়ক্রমে দ্বিতীয় চ্যাপ্টারে হয়তো বা বৈদ্যুতিক ল্যাম্প, বিভিন্ন ধরনের লাইট সম্পর্কে আলোচনা থাকতে পারে, আর্থিং সম্পর্কে আলোচনা থাকতে পারে, তারপরে প্রোটেকটিভ অ্যান্ড কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে আলোচনা থাকতে পারে। এই আলোচনাগুলো তোমরা অলরেডি বেসিক ইলেকট্রিসিটিতে অল্প করে হলেও পড়ে আসছো। তো যাই হোক, শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। আজকে তোমরা এই লেকচার থেকে যেটুকু দেখবা বই থেকে, সেটুকু হলো ওয়ারিং কাকে বলে।